অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস, যিনি একজন অসাধারণ নেতা। তার সম্পর্কে হাজার হাজার মোটিভেশনাল ভিডিও ইউটিউবে রয়েছে। হয়তো তুমি অনেক ভিডিও দেখেছো, কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা হতে যাচ্ছে। ধরো, স্টিভ জবসের 50 বছরের জীবনের অভিজ্ঞতা যদি আমি তোমাকে মাত্র 15 মিনিটে শেখাতে পারি, তাহলে কেমন হবে? তোমার উত্তর নিশ্চয় হবে হ্যাঁ, ভালোই তো। আসলে আজ সেটাই হতে চলেছে। 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্টিভ জবস একটা স্পিচ দেন। সেখানে তিনি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা মাত্র 15 মিনিটে শেয়ার করেন, আর সেটা তিনটাই গল্পের মধ্য দিয়ে। এখন যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, স্টিভ জবসের সেই স্ট্যানফোর্ড কমেন্সমেন্ট স্পিচটা কি শুনেছো? বেশিরভাগ মানুষ হয়তো বলবে না, শুনিনি। আর এই না শোনার একটা বিশেষ কারণ হতে পারে, যেটা হলো সেই স্পিচটা ইংরেজিতে ছিল। বড় বড় মোটিভেশনাল স্পিকাররা এই স্পিচটাকে সবাইকে শোনার জন্য তীব্র সুপারিশ করেছেন। জীবনে একবার হলেও এই স্পিচটা প্রতিটি মানুষের শোনা উচিত। কিন্তু শুধু ভাষার বাধার জন্য বিশ্বের সেরা স্পিচটা, পৃথিবীর সেরা অনুপ্রেরণামূলক বক্তব্যটা তুমি শুনতে পারবে না, এটা তো হতে পারে না। তাহলে আজ স্টিভ জবসের কথাই বলছি। আমি শুধু ভয়েস দিয়ে বাংলায় সহজ ভাষায় সেই বক্তব্যটা তোমাদের শোনাচ্ছি, যেন তুমি বলতে পারো, হ্যাঁ, সেই পৃথিবী বিখ্যাত ভাষণটা আমি শুনেছিলাম। তাহলে কিছু সময়ের জন্য তোমার মনের সব চিন্তার কোলাহল থেকে নিজেকে একটু মুক্ত করে নাও। আজ তুমি শুনতে চলেছো এমন কিছু যার মাধ্যমে তোমার পুরো জীবনটা বদলে যেতে পারে। চলো তাহলে শুরু করা যাক। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় তোমাদের সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। সত্যি বলতে কি, আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি, আর আজই আমি একটা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান দেখছি। আজ আমি তোমাদের আমার জীবনের 3টি গল্প শোনাতে চাই। আহামরি কিছু না, শুধু 3টি গল্প। প্রথম গল্পটা হচ্ছে জীবনটাকে একসুতোয় বাধা নিয়ে। রিট বিশ্ববিদ্যালয়ে ভর্তির 6 মাস পর আমি পড়ালেখা ছেড়ে দেই। যদিও বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি ছেড়ে দেওয়ার আগে আমি সেখানে প্রায় 1.5 বছর ছিলাম। আমি কোনো পড়ালেখা ছেড়ে দিয়েছিলাম? তার গল্পটা শুরু হয় আমার জন্মের আগে থেকে। আমার মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন অবিবাহিতা শিক্ষার্থী। তিনি আমাকে দত্তক দিতে চাইলেন। মা আমাকে এমন একটা পরিবারে দত্তক দিতে চান যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। একজন আইনজীবী আর তার স্ত্রী আমাকে দত্তক নিতে রাজি হলেন। কিন্তু আমার জন্মের পর মা বাবার মনে হলো তারা আসলে একটা মেয়ে চেয়েছিলেন। গভীর রাতে তারা সেই আইনজীবী পরিবারকে ফোন করে জানালেন, অপ্রত্যাশিতভাবে আমাদের একটা ছেলে হয়েছে, আপনারা কি তাকে দত্তক নিতে চান? তারা বলল অবশ্যই। পরে মা জানতে পারলেন আইনজীবী পরিবারের কেউই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেনি। আমার দত্তক বাবা তো হাই স্কুলও পাশ করেননি। এসব শুনে মা দত্তক নিলেন। চুক্তিপত্রে স্বাক্ষর করতে রাজি হননি। কিন্তু কয়েক বছর পর আমার দত্তক বাবা মা বললেন তারা আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। এই কথা শুনে আমার মা আমাকে দত্তক দিতে রাজি হলেন। এভাবে আমার জীবন শুরু হলো। 17 বছর পর আমি সত্যিই বিশ্ববিদ্যালয়ে গেলাম, কিন্তু আমি বোকামির মতো স্ট্যানফোর্ডের মতো একটা ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়ে বেছে নিলাম। আমার নিম্ন মধ্যবিত্ত বাবা মায়ের সব সঞ্চয় আমার পড়ালেখা খরচ হয়ে যাচ্ছিল। 6 মাস কাটার পর আমি এর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। ভাবছিলাম, এই বিশ্ববিদ্যালয় কি আমার ভবিষ্যৎ জীবনে কিছু সাহায্য করবে, কতটা গুরুত্ব রাখবে, সেটা আমি বুঝতে পারছিলাম না। অথচ আমি আমার মা বাবার সারা জীবনের জমানো টাকা পড়ালেখার পেছনে খরচ করে দিচ্ছিলাম। তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং বিশ্বাস রাখলাম যে এরপর সবকিছু ঠিক হয়ে যাবে। সেই সময়ের প্রেক্ষিতে সিদ্ধান্তটা ভয়াবহ লাগলেও এখন বুঝতে পারি এটা আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল। পড়ালেখা বন্ধ করার পর আমি সহজেই বিরক্তিকর ক্লাসগুলো থেকে মুক্তি পেলাম এবং তারপর আমার পছন্দের ক্লাসগুলোতে ভর্তি হতে শুরু করলাম। তখনকার সব ঘটনা খুব রোমান্টিক ছিল, কিন্তু আমার নিজের থাকার জায়গা ছিল না। আমি আমার বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতাম। ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি পয়সা পেতাম, আর তা দিয়ে খাবার কিনে খেতাম। সপ্তাহে অন্তত একবার ভালো খাওয়ার জন্য প্রতি রবিবার রাতে 7 মাইল হেঁটে শহরের অপর প্রান্তে হরে কৃষ্ণ মন্দিরে যেতাম। এটা আমার ভীষণ ভালো লাগতো। আমার কৌতূহল আর ইনটুইশন আমাকে বেপরোয়া করে তুলেছিল। তাই আমি যা কিছুই করেছি পরবর্তীতে তার বেশিরভাগই আমার কাছে মূল্যবান মনে হয়েছে। তোমাদের একটা উদাহরণ দেই। রিড কলেজে সেই সময় সম্ভবত দেশের সেরা ক্যালিগ্রাফি কোর্স ছিল। ক্যাম্পাসের সব পোস্টার আর লেবেল হাতের ক্যালিগ্রাফি দিয়ে আঁকা হতো। যেহেতু আমি আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না, তাই সহজেই ক্যালিগ্রাফি শেখার নতুন একটা কোর্সে ভর্তি হয়ে গেলাম। আমি সেরিফ ও সেন্সেরিফ টাইপসে বিভিন্ন ফন্টের স্পেস কমানো বাড়ানো সহ চমৎকার টাইপোগ্রাফি তৈরির কৌশল শিখলাম। ব্যাপারটা ছিল দারুণ। ঐতিহাসিক বিজ্ঞানের বাইরে
একটা আর্ট যা আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল। এই ক্যালিগ্রাফি জিনিসটা যে আমার জীবনে কাজে আসবে সেটা আমি কখনো ভাবিনি। কিন্তু 10 বছর পর যখন আমরা প্রথম ম্যাকিনটেশন কম্পিউটার ডিজাইন করি, তখন সেই জ্ঞানের পুরোটাই আমার কাজে লেগেছিল। ম্যাক কম্পিউটারে আমরা সেই ডিজাইনটা ব্যবহার করি। এটা ছিল দারুণ সুন্দর টাইপোগ্রাফি। প্রথম কম্পিউটার যদি না পেতাম তাহলে ওই ক্যালিওগ্রাফি কোর্সে ভর্তি না হলে ম্যাক কম্পিউটারে নানা টাইপ ফেস আর অনুপাতিক দূরত্বের ফন্ট থাকতো না। আর যেহেতু উইন্ডোজ ম্যাকের কাজ নকল করে চলছে, তাই বলা যায় কোনো পার্সোনাল কম্পিউটারেই এসব ফন্ট থাকতো না। বিশ্ববিদ্যালয়ে না ছাড়লে আমি ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হতাম না। ফলে পার্সোনাল কোনো কম্পিউটারই হয়তো কখনো এত সুন্দর ফন্ট পেত না। বিশ্ববিদ্যালয়ে থাকার সময় সেসব বিচ্ছিন্ন ঘটনাগুলো যে যোগসূত্র তৈরি করা সম্ভব ছিল তা ভাবতেই মজার। বছর পরে পেছনে তাকালে সবকিছুই পরিষ্কার বুঝতে পারি। তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে জড়ো করতে পারবে না। এটা শুধু পেছনে তাকিয়েই সম্ভব। তাই তোমাকে বিশ্বাস করতে হবে যে সব বিচ্ছিন্ন ঘটনা ভবিষ্যতে ভালো কিছু তৈরি করবে। তোমার কোনো একটা বিষয়ে বিশ্বাস রাখতে হবে। তুমি যদি বিশ্বাস করো যে জীবনের সব বিচ্ছিন্ন ঘটনা একদিন ভালো ফল দিবে, তবে তুমি মনের মতো চলতে পারবে, আর এভাবে তুমি সফল হতে পারবে। আমার দ্বিতীয় গল্পটা ভালোবাসারই হারানোর গল্প শোনাত। আমি সত্যি ভাগ্যবান ছিলাম। জীবন শুরুতেই আমার ভালোবাসার কাজটা পেয়ে গিয়েছিলাম। 20 বছর বয়সে আমি আর রোজ মিলে আমাদের পারিবারিক গ্যারেজে অ্যাপেল কোম্পানি শুরু করেছিলাম। আমরা খাঁটি পরিশ্রম করেছিলাম। 10 বছরের মধ্যে গ্যারেজের দুজনের কোম্পানি থেকে অ্যাপেল হয়ে গেছিল 4000 কর্মীর এবং $2 বিলিয়ন কোম্পানি। যখন আমার বয়স 30, তার কিছুদিন আগে আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকিনটশ বাজারে ছেড়ে দেই। আর ঠিক সেই সময় আমার চাকরিটা চলে যায়। কিভাবে একজন নিজের হাতে গড়া কোম্পানি থেকে চাকরি হারাতে পারে? অ্যাপেল যখন বড় হচ্ছিল তখন আমরা বেশ মেধাবী একজনকে নিয়োগ দিয়েছিলাম। মনে হয়েছিল সে আমাদের কোম্পানিতে ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে। প্রথম বছর সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ধীরে ধীরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমার আর তার চিন্তা ভাবনার মধ্যে অমিল দেখা দিতে লাগলো। আমাদের পরিচালনা বিভাগও তার পক্ষে চলে গেল। ফলে 30 বছর বয়সে আমি আমার কোম্পানি থেকে বের হয়ে গেলাম, বেশ প্রকাশ্যে। আমার তরুণ বয়সের সব স্বপ্ন এক ঝটকায় হাতছাড়া হয়ে গেল। আমি একদম ভেঙে পড়লাম। পরের কয়েক মাস বুঝতে পারছিলাম না আমি কি করব। মনে হচ্ছিল আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের মনোবল ভেঙে দিয়েছি। হাতে যে দায়িত্ব ছিল সেটা আমি পালন করতে পারিনি। ডেভিড প্যাকার্ড আর বব নয়েস এর সাথে দেখা করে আন্তরিকভাবে ক্ষমা চাইলাম। আমার ব্যর্থতার গল্প চারিদিকে ছড়িয়ে পড়লো। আমি ভ্যালি ছেড়ে পালানোর কথাও ভাবলাম, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম সবকিছুর পরেও আমি আমার আগের সব কাজ ভালোবাসি। অ্যাপেলের ঘটনা সেই সত্যটাকে একটুও বদলাতে পারেনি। আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু তাও কাজের প্রতি আমার ভালোবাসা কমেনি। তাই আমি আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম। তখন হয়তো বিষয়টা বুঝতে পারিনি, কিন্তু পরে আবিষ্কার করলাম অ্যাপেল থেকে চাকরির যুদ্ধ হওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা। সফল হওয়ার সব চাপ থেকে মুক্ত হয়ে আমি আবার নতুন করে শুরু করলাম নিশ্চয়তাবিহীন নতুন জীবন। এর ফলে আমি আমার জীবনের অন্যতম সৃজনশীল সময়ে যাত্রা করার সুযোগ পেলাম। পরবর্তী 5 বছর আমি নেক্সট নামে একটা কোম্পানি শুরু করলাম, পিক্সার নামে আরেকটা কোম্পানি শুরু করলাম, আর প্রেমে পড়লাম অসাধারণ এক মেয়ের সঙ্গে, যে পরে আমাকে বিয়ে করেছে। পিক্সার থেকে আমরা পৃথিবীর প্রথম অ্যানিমেশন ছবিটাই স্টোরি তৈরি করি, আর এখন পিক্সার পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। এরপর ঘটে কিছু চমকপ্রদ ঘটনা। অ্যাপেল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপেলে ফিরে আসি। নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করি সেটা এখন অ্যাপেলের ব্যবসার সাফল্যের একেবারে কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে লরেন আর আমি মিলে একটা সুখী পরিবার গড়ে তুলি। আমি নিশ্চিত এগুলোর কিছুই আমার জীবনে ঘটতো না যদি আমাকে অ্যাপল থেকে বের করে দেওয়া হতো। এটা ছিল আমার জন্য খুব তেতো একটা অভিজ্ঞতা, কিন্তু আমার মনে হয় রোগীর সেটা দরকারও ছিল। কখনো কখনো জীবন ইট দিয়ে তোমার মাথায় আঘাত করবে, তখন বিশ্বাস হারিও না। আমি নিশ্চিত আমি সামনে এগিয়ে যেতে পেরেছি, কারণ আমি যা করেছি ভালোবেসে করেছি। অবশ্যই তোমার ভালোবাসার কাজটা খুঁজে পেতে হবে। যেমন তুমি তোমার ভালোবাসার মানুষটাকে খুঁজে বেড়াও, তুমি তখনই খুশি হবে যখন তোমার পছন্দের কাজ করবে। জীবনের অনেকটা জুড়ে থাকবে তোমার কাজ। তুমি তখনই তোমার পছন্দের কাজ করতে পারবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে। যদি এখনো তোমার ভালোবাসার কাজটা খুঁজে না পেয়ে থাকো, তাহলে খুঁজতে থাকো, থেমে যেও না। ভালোবাসার কাজটা খুঁজে পেলে তোমার মন তোমাকে
ঠিকই জানিয়ে দেবে। এটা যে কোনো সম্পর্কের মতো, যত সময় যাবে ভালোবাসার কাজটা তোমার ততই ভালো লাগবে। তাই ভালোবাসার কাজটা খুঁজতে থাকো, থেমে যেও না। আমার শেষ গল্পটা মৃত্যু নিয়ে। আমার 17 বছর বয়সে আমি একটা লেখা পড়েছিলাম, তুমি যদি প্রতিদিন এইভাবে শুরু করো যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন নিশ্চয়ই সেই ভাবনাটা সত্যি হবে। সেই কথাটা আমার মনে গভীর প্রভাব ফেলেছিল। তারপর থেকে গত 33 বছর ধরে আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করি, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি করতাম, যা আমি আজ করতে যাচ্ছি। যদি কিছুদিনের মধ্যে সেই প্রশ্নের উত্তর না পাই, তাহলে আমি বুঝে নিতাম আমার পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। শীঘ্রই মরে যাব, এই চিন্তাটা আমার জীবনে অনেক বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। কারণ সবকিছু, আশা, প্রত্যাশা, গর্ব, ব্যর্থতা, ভয় বা লজ্জা, সবকিছু মৃত্যুর মুখে মিলান হয়ে যায়। শুধু সত্যিই গুরুত্বপূর্ণ জিনিসগুলোই টিকে থাকে। আমি জানি কিছু হারানোর ভয় মন থেকে তাড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো ভাবা যে তুমি একদিন মরে যাবে। তুমি আসলে সবকিছু হারিয়েই বসে আছো, তাই তোমার মন যা চাই তা না করার কোনো কারণই নেই। প্রায় বছর খানেক আগে আমার ক্যান্সার ধরা পড়ে। একদিন সকাল 7:30টায় আমার একটা স্ক্যান হয়। স্পষ্টভাবে আমার প্যানিক্রিয়াসে একটা টিউমার ধরা পড়েছে। আমি তখনও জানতাম না প্যানিক্রিয়াস কি জিনিস। বাকি ডাক্তাররা আমাকে জানালেন এটা এমন একটা ক্যান্সার যার কোনো চিকিৎসা নেই, আর আমি আর বেশি হলে 3 থেকে 6 মাস বাঁচবো। তারা বললেন আমাকে বাসায় ফিরে সবকিছু গুছিয়ে নিতে হবে। সোজা কথায় ডাক্তাররা বললেন মৃত্যুর জন্য প্রস্তুত হতে। এর মানে হলো তুমি তোমার সন্তানেরা যেসব কথা আগামী 10 বছরে বলার পরিকল্পনা করেছিলে, সেটা আগামী কয়েক মাসের মধ্যে বলে ফেলতে হবে। মানে সবকিছু গুছিয়ে রাখো যাতে তোমার পরিবারের জন্য ব্যাপারটা যতটা সম্ভব সহজ হয়। বেদনাদায়ক ব্যাপার হলো সেদিন সবাইকে বিদায় জানাতে হলো। সারাদিন আমার ডায়াগনোসিস হলো, আর সন্ধ্যায় একটা বায়োপসি হলো। তারা আমার গলার ভেতর দিয়ে একটা এন্ডোস্কোপ নামিয়ে দিল, যা পেটের ভেতর দিয়ে অন্ত্রের মধ্যে চলে গেল এবং টিউমার থেকে কিছু কোষ নিয়ে আসলো। আমি অজ্ঞান ছিলাম, তাই কিছুই দেখতে পারিনি। কিন্তু আমার স্ত্রী পরে বলেছিল ডাক্তার যখন এন্ডোস্কোপি থেকে পাওয়া কোষগুলো মাইক্রোস্কোপে দেখলো তখন কান্না শুরু করে দিয়েছিল। কারণ এটা প্যানিক্রিয়াটিক ক্যান্সার ছিল। আসলে সার্জারির মাধ্যমে চিকিৎসা সম্ভব। এরপর আমার সার্জারি হলো এবং এখন আমি ভালো আছি। এটাই ছিল আমার মৃত্যুর কাছাকাছি যাওয়ার সবচেয়ে কাছের অভিজ্ঞতা। আমি আশা করি আরো কয়েক দশক যেন আমাকে মৃত্যুর কাছে আর যেতে না হয়। মৃত্যুর বিষয়টা আগে আমার কাছে শুধু ভাবনার পর্যায়ে ছিল, কিন্তু সেই ভয়াবহ অভিজ্ঞতার পর এখন আমি মৃত্যু সম্পর্কে অনেকটা নিশ্চিতভাবেই কিছু কথা বলতে পারি। আসলে কেউই মরে যেতে চায় না, এমনকি যারা স্বর্গে যেতে চান তারাও সেখানে যাওয়ার জন্য মরতে চান না। কিন্তু শেষমেশ মৃত্যুই আমাদের সবার চূড়ান্ত গন্তব্য। মৃত্যুর হাত থেকে কেউই বাঁচতে পারেনি, আর এটাই হওয়া উচিত। কারণ মৃত্যু সম্ভবত জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। এটা জীবনকে বদলে দেওয়ার এজেন্ট। মৃত্যু পুরনোকে মুছে ফেলে নতুনের জন্য জায়গা করে দেয়। আর এখন তোমরা সেই নতুন, কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তোমরাও মুছে যাবে। সেদিন খুব দূরে নয়। এত নাটকীয়ভাবে বলার জন্য দুঃখিত, কিন্তু এটাই সত্যি। তোমাদের সময় সীমিত, তাই অন্যদের জীবন বাঁচিয়ে সময় নষ্ট করো না। অন্যদের চিন্তা ভাবনার উপর ভিত্তি করে যে বিশ্বাস জন্মায়, সে বিশ্বাসের ফাঁদে পড়ে নিজের জীবনটাকে চালিও না। নিজের মনের কথা চাপা দিও না। সবচেয়ে বড় কথা, সাহসী হও, যেন নিজের মনের মতো চলতে পারো। শুধু তোমার মনই জানে তুমি আসলে কি হতে চাও, বাকি সবই নীরব। আমি যখন তরুণ ছিলাম তখন একটা পত্রিকা বের হতো যার নাম ছিল দ্য হেল অর্থ ক্যাটালগ। পত্রিকাটা আমাদের প্রজন্মের কাছে যেন পবিত্র গ্রন্থের মতো ছিল। এটা বের করেছিল ছোটওয়ার্ড ব্র্যান্ড নামে একজন ভদ্রলোক, যিনি মেনল পার্কের কাছে থাকতেন। তিনি তার কাব্যময়তা দিয়ে পত্রিকাটাকে জীবন্ত করে তুলেছিলেন। এটা ছিল 60-এর দশকের শেষের কথা। তখন কম্পিউটার আর ডেস্কটপ পাবলিশিং শুরু হয়নি। পত্রিকাটা টাইপলেটার, কাঁচি, পোলারেড ক্যামেরা এসব দিয়ে তৈরি হয়েছিল। পত্রিকাটা ছিল কাগজের মোড়ক দিয়ে বাঁধা, গুগল এর মতো অনেক তথ্য আর চমৎকার ধারণায় ভরপুর। পত্রিকাটা গুগলের 35 বছর আগে বের হয়েছিল। স্টুয়ার্টের দলে অনেক সংখ্যা বের হয়েছিল। দালালার ক্যাটালগের পত্রিকার প্রকাশনা শেষ হয়েছিল একটা সমাপ্তি সংখ্যার মাধ্যমে। এটা ছিল 70-এর দশকের মাঝামাঝি সময়ের কথা। তখন আমার বয়স তোমাদের মতো ছিল। পত্রিকার সমাপ্তির সংখ্যায় পেছনের মোড়কে ভোরের গ্রামের পথের একটা ছবি ছিল। তোমাদের যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো
তারা হয়তো এমন কিছু দেখতে পাবে। গ্রামের পথে ঘুরতে যাওয়ার সময় ছবির নিচে লেখা ছিল, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। বিদায়ের সময় এটাই ছিল তাদের শেষ বার্তা, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। আমি আমার জন্য এই প্রার্থনা করেছি সারা জীবন, আর আজ তোমাদের গ্রাজুয়েশন শেষে নতুন জীবন শুরু করার মুহূর্তে আমি সেই প্রার্থনাই তোমাদের জন্য করছি, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। সবাইকে ধন্যবাদ।